যে জিম থেকে জব হয় আমার কোনো আইডিয়াই নেই। অনেকে বলে ইঞ্জিনিয়ারিং, ডক্টর, এগুলো শুনে আসতাম। কিন্তু একটা যে আমাকে ট্রেনার হতে হবে, এনি হাও ওই রাস্তায় পৌঁছাতে হবে, হাঁটতে হবে। তো আমি কোনোদিন বডি বিল্ডিং করিনি। যতদিন ট্রেনার ছিলাম আমি, আর অনেকে ভাবতো আমি সাবস্টেন্স ইউজ করছি, তো সেটাও কেউ বিশ্বাস করতে চাইতো না আমার জেনেটিক দেখে। তো আমি তাকে ন্যাচারাল বডি বিল্ডিং খেলুলি গেছিলাম, তো বলছে ন্যাচারাল বডি বিল্ডিং কিছু কেরিয়ার নেই। স্টেরয়েড সাইকেল চালানোর পর তোমার লাইফে কী কী চেঞ্জ হয়েছে, বা তোমার শরীরে তো চেঞ্জ আমরা বুঝতেই পারছি, লাইফে কী কী চেঞ্জ করেছে? যখন আমি সাবস্টেন্স ইউজ করিনি তো এটার বেনিফিট কখনো জানিনি। অনেকে বলে সাবস্টেন্স নিলে এটা প্রবলেম, সেটা প্রবলেম। এটাই মেন জিনিস আমি বলতে চাই, প্রবলেমটা কী হয়েছে তোমার জীবনে? জিরো প্রবলেম। তো একটা নতুন এপিসোড, আর আমার সাথে বসে আছে সুমন মালাকার। সুমন, তোমাকে ওয়েলকাম করি আমার চ্যানেলে। আর ওর ব্যাপারে কিছু বলে রাখি আগে, আমি আগের বছর সেরুতে সিলভার মেডেল, একটুর জন্য হাতছাড়া হয়েছে গোল্ড, সে সমস্ত কিছু জানবো আমি তোমার কাছে। প্রথমে তো তুমি তোমার জার্নি বলে কীভাবে শুরু করেছো, আশা করি খুব ভালো লাগে এপিসোডটা। আর ও খুব পপুলার ছেলে, আর বেঙ্গলের কিন্তু একটা হেভিওয়েট বডি বিল্ডারের মধ্যে একজন, কারণ 91 কেজি তোমার এখন এই মুহূর্তে বডি ওয়েট, 85 কেজি ক্যাটাগরিতে তুমি খেলো। হ্যাঁ, তা আশা করি ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে বুঝতেই পারছো। তার সময় তোমাকে শুরু করে যে তুমি কোথা থেকে স্টার্ট করেছো, কীভাবে এখানে এই ইন্ডাস্ট্রি চুজ করলে তুমি, এটা একটু আমাদের দর্শকদের জানাও। তো বেসিক্যালি আমি একজন স্পোর্টস অ্যাথলিট ছিলাম। বডি বিল্ডিংটা কেরিয়ারটা অনেক পরে আছে আমার লাইফে। তো স্কুল লাইফে যখন আমি ছিলাম তখন আমি স্প্রিন্টার ছিলাম, তো আমি রান করতাম। তো 100 মিটার 200 মিটার স্প্রিন্টার ছিলাম। তো মা কখনো স্বপ্ন দেখেছিলেন স্প্রিন্ট খেলবো। তো আনফর্চুনেটলি কোনো না কোনো কারণে তখন ফ্যামিলি থেকে সাপোর্টটা প্রবলেম হয়ে গেছিলো, বিকজ তখন আমার বাইরে সিলেকশন এসেছিলো। তো বাইরে সিলেকশন জন্য ফ্যামিলি থেকে অত হয়নি সাপোর্ট, কি বাইরে নিয়ে যাবে, ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল বাড়িতে, ভাই তখন ছোটো ছিল, তো হয়নি, কোনো বিষয় আটকে গেছিলাম। তো তারপরে আসে যে আমার স্কুল লাইফে যখন আমি এইচএস টাইমে, তখন আমি এনসিসি, তো ওখানে আমার জয়েন করেছিলাম, যেখানে আমি আর্মি ট্রেনিংয়ের জন্য দৌড়াচ্ছিলাম। তো ওখানে অনেকগুলো ক্যাম্প আমার হয়ে গেছিলো। তো লাস্ট ক্যাম্প ছিল মহারাষ্ট্র, যেটা আমার, ওটাও কোনো না কোনো কারণে আমাদের হয়নি আনফর্চুনেটলি। তারপরে আসে হচ্ছে আমার এই যে ফিটনেস লাইন, যেটাতে আমি এখন স্টে করছি, কন্টিনিউ করবো, ইন ফিউচার করছি। তো অনেককে দেখে, তখন তো দেখেই শেখা ছিল ব্যাপারটা, তখন এত প্রচলন ছিল না জিম ব্যাপারটা। তো আমার বন্ধুরা কোথাও না কোথাও জিম করতো, তো ওদের থেকেই দেখে শেখা আমার। আর আমার একটা বন্ধুর থেকে শিখে বা ওর দৌলতে গিয়ে আমার জিম জয়েন করা, ক্লাস 11 তখন আমি জিম জয়েন করি। কিন্তু তার আগে আমি বাড়িতেই পুশ আপ যা ওরাই বলতো ওটাই করতাম, কারণ আমি তখন যা শুনতে পারতাম তাই করতাম। এটা এইভাবে পুশ আপ করতে হয়, এইভাবে স্কোয়াট করতে হয়, এইভাবে পুল আপ করতে হয়, ওটাই জানতাম। তখন জুগারু জিনিসটা ছিল না, ওটা নেদারকে জিম আমার বাড়িতে কিছু আছে। তো ওটা করে করেই কখনো মা গিয়ে বললো, যখন ক্লাস 11 আমার, তখন মা বললো যে জিম জয়েন কর। তখন আমার বন্ধু জিম জয়েন করে, ও জিমে করতো। তখন 50 টাকার জিম আমার কাছে, ইটস টু এক্সপেন্সিভ আমার কাছে 50 টাকার জিম। তো সাপোর্ট করলো বাড়ি থেকে, জিম জয়েন করো। তো আমি জিম জয়েন শুরু করলাম। তো তো ওই সময় কোনো ট্রেনার ছিল না, না থাকতো ট্রেনার। তো ট্রেনারের টাইমটা তো রাতে 10টা। তো সকাল থেকে কোনো ট্রেনার থাকতো না, ওখানেই যে সিনিয়র দাদারা, তাদের কাছে যে জানা বা তারা হেল্প করতো, ওখান থেকে আমার জিমে হাতে করি আর জিম লাইনটা শুরু করলাম। তো করতে করতে অনেকটা দিনই চললো। তো আমারই একজন সিনিয়র যে প্রথম জব পায় তালোয়াকার, সল্টলেক তালোয়াকারে, সুমন দা, আমাকে ওকে বড় সুমন বলা হতো, আমি ছোটো সুমন ছিলাম। তো যখন জব পেলো তো আমি ভেরি এক্সাইটেড যে জিম থেকে জব হয়, আমার কোনো আইডিয়াই নেই। অনেকে বলে ইঞ্জিনিয়ারিং, ডক্টর, এগুলো শুনে আসতাম, জিম থেকে জব হয়। আমি এক্সাইটেড কাজ না, আমার প্যাশনেট ছিল এর মধ্যে, আমার এটাকে যদি প্রফেশন করতে পারি, মানে এটা হয়। তো আমি বাড়ি থেকে মাকে কোন বলেছিলাম, মা জিমে সুমনদা জব পেয়ে গেছে তালোয়াকারে। তো কীভাবে পাওয়া যায় এটা নিয়েও আমি তো ভাবনা শুরু করলাম। তো সুমনদার সঙ্গে কথা বলেছিলাম, সুমনদা বললো বাই সোর্স ওর জিমে এরকম জব পাওয়া যায় ভ্যাকেন্সি থেকে থাকলে। তো আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল একসময় হচ্ছে ও আর আমি একসাথে জিম করতাম। তো ও বাই থ্রু কারো সে রেফারেলে জব পেয়েছে। তো আমাদের প্ল্যান ছিল আমরা একসাথে জিম জয়েন করবো। তো ভ্যাকেন্সি ছিল একটা। তো ও প্রথম জয়েন করলো, ও বললো আমি জয়েন করিনি, তারপর ভ্যাকেন্সিটা সেকেন্ডে। তো আমি ওয়েটিং ফর দ্যাট, সেই সময় কি আমি ওই সময় জয়েন করবো, এক্সাইট ছিল। তো আমার টিকিট আছে ভবানীপুরে ট্রাই ফিটনেস জিম, যেখানে আমি ফার্স্ট আমি জিম ট্রেনার হব। এক্সাইটেড, যাবো কী করে, রাস্তাঘাট হচ্ছেই না, কিন্তু লক্ষ্য ছিল একটা যে আমাকে ট্রেনার হতে হবে, এনি হাও ওই রাস্তায় পৌঁছাতে হবে, হাঁটতে হবে।
তো সবার থেকে জেনে তখন আমি ভবানীপুর জিমে ইন্টারভিউ দিলাম, আমার কেরিয়ার শুরু হলো প্রথম দিন থেকে। তো শুরু করলাম একজন জেনারেল ট্রেনার হিসাবে। এক্সপিরিয়েন্স কোনো সার্টিফিকেশন ছিল না, এক্সপিরিয়েন্স ছিল মনে বিশ্বাস। এক্সপিরিয়েন্স বলতে গেলে আমি যতটা শিখেছি ততটা হার্ডওয়ার্ক আমি করব, আর যতটা জানি ততটা আমি ডেলিভার করবো সেই মেম্বারদের জন্য। এটাই কাছে আমার বেস্ট এক্সপিরিয়েন্স ছিল, আমার কাছে কোনো সার্টিফিকেশন ছিল না। তো মেম্বাররা খুব হ্যাপি যে আমি যেইভাবে এক্সারসাইজ করাচ্ছিলাম, আর আমাদের জিমে ওনারও খুব হ্যাপি আমি যেভাবে মেম্বারদের হ্যান্ডেল করছিলাম। তো ওখান দিয়ে বিগত 3 মাস কাজ করার পরে আমি যেই বন্ধুর সঙ্গে আমার প্ল্যান করছিলাম ইন ফিউচার আমরা জিমের ট্রেনার হব, তো ও আমাকে ফোন করে যে তালোয়াকারে ভ্যাকেন্সি চলে এসছে। আর তালোয়াকার ইজ এ পপুলার জিম, ওভারঅল এশিয়ায় ব্র্যান্ড একজন। তো ব্র্যান্ডের জিমে কাজ করবো, আরও একটা আমার কাছে শখ। তো ওই জিম ছেড়ে আমি এখানে ইন্টারভিউ দিলাম, তো সিলেকশান পেলাম। তো ওখানেও আমি জেনারেল ট্রেনার হিসাবে তালোয়াকায় জয়েন করলাম। তালোয়াকার বিগত 4-5 বছর লকডাউন আগে হওয়া অবধি ট্রেনার, প্রিমিয়াম ট্রেনার তালোয়াকারে ছিলাম আমি। তো ওখান থেকে করে লকডাউনের পরে আমি আরেকটা জিমে জয়েন করি। তো এখানে আমার ট্রেনারের ক্যাটাগরি আমি ট্রেনিং করিয়েছি। তো এটা হচ্ছে আমার ট্রেনিং লাইনের প্রসেস। আমি এত বছর ধরে ট্রেনিং করছি, আজও ট্রেনিং করাই। আজ ট্রেনিং করাই মেম্বারদের ট্রেনিং করে উইথ বডি বিল্ডিং ট্রেনিং করাই। তো তারপরে আস্তে আস্তে অনেকে বলেছিল যে আমি ভেবেও ছিল আর বলেও ছিল যে আমি বডি বিল্ডিং করি। তো আমি কোনোদিন বডি বিল্ডিং করিনি, যতদিন ট্রেনার ছিলাম আমি লকডাউনের আগে অবধি কোনোদিন বডি বিল্ডিং করিনি। বাট আমার জেনেটিক দেখে অনেক বলতো আমি বডি বিল্ডিং করি, তো আমি বলতাম না আমি বডি, আর অনেকে ভাবতো আমি কি সাবস্টেন ইউজ করছি। তো সেটাও কেউ বিশ্বাস করতে চাইতো না আমার জেনেটিক দেখে। তো সবাই যখন এত করে বলছে তাহলে আমার একদিন ঝুঁকি নেওয়াটা উচিত, বডি বিল্ডিং খেলাটা উচিত। তো আমি বললাম, সবাই যখন মার সঙ্গে ডিসকাস করলাম আমার সবাই বলছে যে বডি বিল্ডিং আমি খেলি বা খেলা উচিত, যখন না বলি বা যেটা ভালো মনে হয় তুই করে দেখ একবার। তো কার কাছে করবো এটা ব্যাপার ছিল। তো লকডাউনে আমি সংলাপ না আমাদের কলকাতার মানে বেঙ্গলের টপ কোচ, যে যার ভিডিও সবসময় ফেসবুকেই দেখতাম, যে একজন যেভাবে উনি ট্রেনিং করায়, মানে আমি যেভাবে ট্রেনিং পেতে চাই একজন কোচের থেকে সেরকমভাবেই সে ট্রেনিং করে একদম ব্যাকবোন হয়ে। তো একদিন আমি কন্ট্যাক্ট করলাম তার সঙ্গে, সে আমাকে তার লোকেশনটা বললো, আমার জিমে আসো এসে কথা বলো। তো আমি তার জিমে গেলাম বডি বিল্ডিং খেলবো বলে। তো যাওয়ার পরে সে বললো যে তুমি কবে থেকে জিম করছো বা কেন বডি বিল্ডিং, বাট আমি ইনহ্যান্স ইউজ করবো না, ওটা ব্যাপার ছিল আমার কাছে কোনোদিনও। তো আমি তার কাছে ন্যাচারাল বডি বিল্ডিং খেলে বলেই গেছিলাম। তো বলছে ন্যাচারাল বডি বিল্ডিং কিছু কেরিয়ার নেই দাদার কাছে, ঠিক আছে। বললাম ঠিক আছে, তো আমার তো বডি বিল্ডিং নলেজ যেটা আমি, আপনি গুরু, আপনি যা বলুন সেই রাস্তায় হাঁটবো আমি। তো বলছে বডি বিল্ডিং কী কী তুমি এর আগে ইউজ করেছো, আলাম কিচ্ছু ইউজ করিনি। সেও শকড, বলে তুমি এর আগে কিছু ইউজ করে না, পুরো ন্যাচারাল, একদম ন্যাচারাল বলে যেরকম ওয়ে প্রোটিন ক্রিয়েটিন বেশিটা বলে এইটুখানি আমি ইউজ করি, আর বাড়ির খাওয়া দাওয়া ডায়েট ইউজ করি, আর কিছু না। হ্যাঁ তখন ডায়েট করতাম, দাদার কাছে যাওয়ার আগে তখন আমি ডায়েট শিখি, তখন আমি করতাম। তো দাদা বললো ঠিক আছে। আর একটা ইন্টারেস্টিং গল্প ছিল যে আমি দাদাকে দিই, দাদা ফিসটা কী দেবো, খুব হেজিটেট করছেন দাদার কাছে। দাদা বললো যে আমার ফিস লাগবে না, আমাকে শুধু মেডেলটা এনে দিও। তো এটা আমার কাছে বড় টার্গেট হয়ে দাঁড়ালো, আলাম ঠিক আছে। তো শুরু হলো এটা। ওখান থেকে 2022 ডিসেম্বর আমার দাদার কাছে যাওয়া, 2023 থেকে নতুন জার্নি শুরু, যেটা আমার বডি বিল্ডিং কেরিয়ারে আমি পা রেখেছিলাম। যেগুলো বলেছিলাম করবো না সেগুলোর জন্য আমি পা রেখেছিলাম। আর রাস্তাটা দেখে খুব পজিটিভ মনে হচ্ছিলো, যেই মানুষটাকে দেখে খুব পজিটিভ ফিল হচ্ছিলো আমাকে, যেগুলো উনি আমাকে স্বপ্ন দেখিয়েছিল সেগুলো আমার কাছে বাস্তব হয়েছে। তো আমার তারপরে খেললাম ফার্স্ট গেম আমি ন্যাশনালে ফেডারেশন কাপ, যেখানে প্লেস এসেছিলো আমার 8। হয়তো আমার 5 ঢুকতে পারতো, আমি ওখানে দেখতে পাচ্ছিলাম আমার ক্যাটাগরিতে কারা আছে। যাই হোক আমার ওখানে 8th প্লেস আসে। তারপরে খেলা হলো আমাদের বেঙ্গলে বড় গেম, যেটা হচ্ছে হ্যাবিট ক্লাসিক, সেটাতে পেলাম আমি গোল্ড। তারপরে হলদিয়া গোল্ড ক্লাসিক, সেখানে আমার গোল্ড, চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন। তারপরে আসে পাঞ্জাব মিস্টার ইন্ডিয়া, ওখানেও 8th। কারণ ওখানে সেকশনটা আলাদা ছিল, কারণ আমি হয়তো প্লেসমেন্ট পেতে পারতাম, কিন্তু আমার মেন টার্গেট ছিল শেরু ক্লাসিক। তো তখন আমি বডি ওয়েটটা অতটা নামাইনি, বা যেরকমভাবে শ্রেডেড হয় অতটা নিয়ে যাইনি এই প্যাকেজটা। বাট আমি খেলছিলাম, যেহেতু আমার বডি বিল্ডিং কেরিয়ারটা শুরু হয়েছিল, আমার দাদা বলছিল খেলতে খেলতে ওঠ, তাতে তো প্র্যাকটিসটাও ভালো হবে। মানে এগুলো অনেক কিছু ব্যাপার আছে বডি বিল্ডিং কেরিয়ারে, পোজিং থাকে,
আমার যেহেতু ফার্স্ট গেম চলছে, পুরো কেরিয়ারটা ফার্স্ট গেম চলছে, অনেকগুলো পোজিংয়ের ব্যাপার থাকে যেগুলো যা বেশি করে দেখে, কন্ডিশন, মাসেল ম্যাচিউরিটি দেখে। তো সেই ক্ষেত্রে দাদা বলছিল কিছু করবো না, তুই খেলতে থাক। তো সেখানেও মানে ধরো মিস্টার ইন্ডিয়া অত বড় স্টেজে আমার কাছে প্রথম লাইফে আমার গ্রুপে 30+ লোক ছিল ক্যান্ডিডেট, আর আমি মনে হয় সব থেকে সিনিয়র, আমাকে প্রথম পা, আর তারা তাদের বডি দেখেই বোঝা যাচ্ছিলো। কিন্তু সেখানে আমি 8 প্লেস পেয়েছিলাম না, ওরা টপ 8ই সিলেক্ট করছিল, আর সেখানেও আমি 8ই হয়েছি। হয়তো আমার থেকে সিনিয়র ছিল যারা খেলেছে, আরও আগে থেকে খেলছে, সেখানে আমি টপ 8-এ এসেছি। অ্যান্ড দেন তারপরে আসে আমাদের শেরু ক্লাসিকে আসে আমাদের এনপিসি চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন, ওটা হয় মিস্টার আসাম। সেখানে আমি গিয়ে মিস্টার আসামে গিয়ে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন এনপিসিতে হলাম। আর তারপরে দিল্লি আমার কাছে যেটা টার্গেট ছিল শেরু ক্লাসিক। তো শেরু ক্লাসিক যাওয়ার পরে নিজের বেস্ট তার জন্য আমি কাজ ছেড়ে দিয়েছিলাম, মানে 3-4 মাস কোনো কাজ নেই আমার, হার্ডওয়ার্ক মানে সকাল থেকে রাত অবধি একটাই ছিল যে স্বপ্ন চলছিল চোখে, শেরু ক্লাসিকে জিততে হবে, কারণ মিস্টার ইন্ডিয়া আমার প্লেস আসেনি, ওখানের জন্য আমি সব ছেড়ে দিয়েছি, নিজে কাজ ছেড়ে দিয়ে। হ্যাঁ, সাপোর্ট করেছে আমার জিম, আমার ব্যাকগ্রাউন্ডে আমার সব থেকে প্রেফার, আমার মা সব সময় সাপোর্ট করেছে আমার বডি বিল্ডিংকে। তারপরে আমার দাদা যে আমাকে সারা দিন ফোন করে যায় কী খাচ্ছি, কী করছি না করছি, আমার নিজের দাদা থাকলে তো করতো না কেউ, এতটা খবর সে নেয় আমার। তো এই সাপোর্টটা নিয়ে আমি আরও জোর পেয়েছি, আমাকে এবার মানে মেডেল আনতেই হবে। দাদা চেয়েছিল একটা সময় আমার কাছে মেডেল টেনে দিও। সব কাজবাজ ছেড়ে আমি একটাই দরকার, ঘুম থেকে উঠে আমার প্র্যাকটিস, রেস্ট আর প্র্যাকটিস, এই মোটো নিয়ে আমি চলছিলাম। ট্রেডমিলে আমি কোনদিন হাঁটিনি, 3 ঘন্টা কার্ডিও করেছি। ফিভার চলে এসছে, জিম আমি ছাড়িনি, জ্বরের মধ্যেও আমি বাইসেপ করেছি। আমি এখানে ব্যাগ ছেড়ে আমি সেই রাত্রেবেলা 11টায় বাড়ি পৌঁছেছি, কিন্তু আমার লক্ষ্য ছিল ওখান থেকে মেডেল আনতে হবে, আমার দাদাকে দিতে হবে। তো ফাইনালি আমার সেই দিন চলে এসেছে শেরু ক্লাসিকের দিনে, তো আমি ওখানে সেকেন্ড প্লেস। আমি ভেবেছিলাম হয়তো গোল্ডটা, আমি সবাই গোল্ডের জন্যই দৌড়ায়, তো আনফর্চুনেটলি ওখানে সেকেন্ড প্লেস 1 পয়েন্টের জন্য আসেনি। বাট লাস্ট জার্নি আমার 2024-এ আমি শেরু ক্লাসিকে সিলভার মেডেলিস্ট হলাম। তো এই বছরটা পুরো গ্যাপ, আমি টার্গেট করেছি এবার একটু হেভি ওয়েটে খেলবো। আগেবার 80-তে খেলেছিলাম, এবার 85। তো মিস্টার অলিম্পিয়া, এবার রোড টু মিস্টার অলিম্পিয়া আমার টার্গেট। এবার যেন 1 বছর পুরো গ্যাপ দিচ্ছি, মাসেল ম্যাচুরিটি আরও বেটার, পোজিং আরও বেটার করব, বেস্ট প্যাকেজ নেব, আর নভেম্বরে 21, 22, 23-এ আমার মিস্টার অলিম্পিয়া। বেস্ট অফ লাক আমাদের চ্যানেল পক্ষ থেকে মিস্টার অলিম্পিয়ার জন্য। আর আরেকটা কোশ্চেন তোমায় আমি করি, যেহেতু তুমি বলছিলে যে আমি ন্যাচারালি আমি গেমটা খেলার জন্য গেছিলাম দাদার কাছে, তারপর আমি সাবস্টেন্স ইউজ করে যাগুলো অ্যাচিভ করেছি, এটা স্বাভাবিক, এটা সবাই, এখন এটা অস্বীকার করার জায়গা নেই। হ্যাঁ, তা তোমার মানে তুমি সাবস্টেন্স নেওয়ার পর, স্টেরয়েড সাইকেল চালানোর পর তোমার লাইফে কী কী চেঞ্জ হয়েছে, বা তোমার শরীরে তো চেঞ্জ আমরা বুঝতেই পারছি, লাইফে কী কী চেঞ্জ করেছে? দেখো, কেউ যদি ভাবে বডি বিল্ডিং খেলো, সত্যি কথা আমিও এক সময় বলতাম যখন আমি সাবস্টেন্স ইউজ করিনি, তো এইটার বেনিফিট কখনো জানিনি। অনেকে বলে সাবস্টেন্স নিলে এটা প্রবলেম সেটা প্রবলেম, এটাই মেন জিনিস আমি বলতে চাইছি, প্রবলেমটা কী হয়েছে তোমার জীবনে? জিরো প্রবলেম। এটা আমি সবাইকে অ্যাওয়ারনেস দিতে চাই যে মেডিসিন নিলেই যে হার্ট অ্যাটাক হবে, মেডিসিন নিলেই কিডনি লিভার ফেল হয়ে যাবে, যতটা সত্যি ততটাও ভুলটা কোথায় আছে, এই সত্যিটা বলি, সব ভুলটা সবাই জানবে। সত্যিটা হচ্ছে যে এটা ইনহ্যান্স, বডিতে জোর করে ঢোকানো হচ্ছে, বডিটাকে আরও এক্সটেন্ড বাড়ানো হচ্ছে, লিভার ফাংশন বাড়ছে, মাসেল ম্যাচুরিটি হচ্ছে, ন্যাচারালি কিছু গ্রো হচ্ছে না, তুমি ওকে এক্সট্রা পুশ করছি বডিটা জোর করে, তাতে তুমি মাসেল ম্যাচুরিটি হচ্ছে, তোমার খিদে বাড়ছে, তুমি শক্তি পাচ্ছ, আরও হেভি লিফট করছো, এটা ফ্যাক্ট। এবার হচ্ছে প্রবলেম, আমি যদি আমার বডিতে যেটুখানি খাওয়ার প্রয়োজন তার থেকে বেশি খাবার ইনটেক করি, তাতে কি আমার প্রবলেম হবে, তাতে সেটা কিন্তু ইনহ্যান্স হচ্ছে না, বেসিক খাওয়া দাওয়ার কথাই বলছি। আমার হয়তো বডিতে 4টে ডিমেরই প্রয়োজন আছে, আমি 6টা ডিম দিচ্ছি, বডি কি অ্যাবজর্ব করবে? কোনো দিনও না, কিছু না কিছু করে আউটকাম করবেই। তো ইনহ্যান্স বডি বিল্ডিং এই যে ব্যাপারটা চলছে না, এইটাকে নিয়ে রাস্তায় চলার জন্য একটা ভালো গাইডেন্স দরকার, যেখানে তোমার হেলথের কোনো প্রবলেম আসবে না, কারণ সঠিক সময় সঠিক জিনিসটা ব্যবহার করলে তার রেজাল্ট পাওয়া যায়।
আর যদি সেটাকে তুমি মিসইউজ করো তাহলে তোমাকে ওই ড্যামেজটাই দেবে। তো যেহেতু এটা অনেকটা মিসকনসেপ্ট নিয়ে চলে, এটা আমি অনেকেই বলেছি যারা আমার স্টুডেন্ট আছে, ইনহ্যান্স নিলে কী প্রবলেম আসবে। তো আমি এটাই বলি যে তুমি সঠিক জিনিসটা ইউজ করো, জেনে ইউজ করো, বা সঠিক মানুষের থেকে ইউজ করো, তাহলে তোমার সেই প্রবলেমটা আসবে না কোনো দিনও। সেই মানুষটা তো জানে, তার মধ্যে সেই বিদ্যাটা সেই শিক্ষাটা আছে, সেটা নিয়েই এগোচ্ছে, তোমাকে সঠিক রাস্তা দেখাতে পারে। তুমি দুদিনে কোনো বডি বিল্ডার, দুদিনে কোনো নাম বলা কোচের কাছ থেকে তুমি সেই ব্যাপারটার জন্য দৌড়িও না যে তোমাকে রাস্তা দেখাতে পারবে না। একটা কোচ হওয়া মানে শুধুমাত্র স্টেজে উঠানো, পারফরমেন্স করানো সেটা না। একটা কোচ হতে গেলে যেই জিনিসগুলো আমি পেয়েছি আমার দাদার থেকে, আমার শুধু হার্ডওয়ার্ক না, আমাকে মেন্টালি সাপোর্ট করেছে যে কীভাবে আমাকে রাস্তায় চলতে হবে, আমাকে প্রফেশনালি সাপোর্ট করেছে কীভাবে আমাকে প্রফেশন শিখতে হবে কেরিয়ারে, আমাকে বডি বিল্ডিং শেখায়ছে কীভাবে বডি বিল্ডিং কেরিয়ারটাকে নিয়ে কেরিয়ার তৈরি করা যাবে। সব কিছুতে কেরিয়ার আছে আজকের দিনে, কিন্তু না জেনে চললে সেই কেরিয়ার তুমি কেরিয়ার কোনোদিন করতে পারবে না। কিন্তু আমাকে সেই প্রতিটা রাস্তায় হাঁটার জন্য সঠিক বুদ্ধিটা দেয় যে এটা ইউজ করলে সেও আমাকে অনেক কিছু করতে পারতো। আমি অনেকবার চেয়েছি আমার বডি ওয়েট কমে যাচ্ছে, বাড়ছে না কেন, সে তার জন্য আমাকে একটা এক্সট্রা কোনো ইউজ করতে বলে, তুমি এটা ইউজ করতে তাদের পারবে। সে বলছে পেশেন্স রাখো, তুমি চলো, এটা হচ্ছে সাবস্টেন, মেন হচ্ছে ডায়েট, ওটাকে তুমি প্রপার প্রায়োরিটি দাও, তো এটা তোমার হেল্প করবে। নট অনলি দ্যাট কি তুমি শুধু ইনহ্যান্স ইউজ করবে, খাবে না, ওটাতে বডি দাঁড়ায় না। বডি দাঁড়াতে গেলে তোমার ন্যাচারালি যে খাবারটাকে সেটাকে প্রায়োরিটি দাও, তোমার হার্ড ওয়ার্কটাকে প্রায়োরিটি দাও, তখন তোমার সাবস্টেন্সটা তোমাকে হেল্প করবে। তুমি যেই জন্য দৌড়াতে চাইছো, চাहे বাল্কিং করো চাहे কাটিং করো, হোয়াট এভার টু ইয়োর প্ল্যান, তো তোমাকে সেই ক্ষেত্রে সেটা হেল্প করবে। কিন্তু আজ অবধি আমার কেরিয়ারে আমি যতদিন সাবস্টেন্স ইউজ করছি আমার হেলথের জিরো প্রবলেম, কারণ আমাকে সঠিক সময় সঠিক গাইডলাইন দিয়ে চালায়। আমার চাওয়াতে কিছু হয় না, আমি চেয়েছি আমার অনেক দিন বডি ওয়েট কমে গেছে, দাদা এরকম বাড়ছে না কেন, বলছে ডায়েট করো। আমার কোনো বলেনি তুই আমার কাছে আমি তোকে কিছু সাবস্টেন্স ইউজ করতে হবে হয়তো তোর, যখন বন্ধ মানে বন্ধ, যখন গিয়ার শুরু মানে শুরু, সঠিক সময় চলো তুমি, তোমার লাইফে কোনো প্রবলেম আসবে না। যদি তুমি জলও করে দিন ওভার বেশি খাও, হ্যাঁ স্বাভাবিক, তখনও জলটাও কিন্তু ক্ষতি করবে যদি বেশি জলটাও ক্ষতি করবে কিন্তু, একদম, একদম। তাহলে সেটা মানেটা কী হচ্ছে, বেসিক জিনিস একটা সিধা লাইনে বলে যায় যে কোনো কিছু বেশি ভালো না। তুমি সঠিক সময় সঠিক জায়গায় রাখো, তুমি সব কিছু রেজাল্ট পাবে। বেশি করতে গেলে তার রেজাল্ট কখনই হবে, তার তো কিছু দেবেই, আউটপুট দেখতেই পারবে। তো আমার লাইফে এখনও অবধি আমি যে সাবস্টেন্স ইউজ করছি বা আমি যে বডি বিল্ডিং করছি, আমি লাভবান হয়েছি, মানে আমি শিখেছি, আমার কেরিয়ার আরও ভালো হয়েছে, আমাকে আজ লোকে জেনেছে। হয়তো বডি বিল্ডিং এইটুকুনো নাম করেছি, কিন্তু বডি বিল্ডিং থেকে আমি খেলছি, আমি যেগুলো ভাবিনি সেগুলো বডি বিল্ডিং থেকে পেয়েছি, আর সেটাও আমার কোচের দ্বারা। এই সংলাপটা আমাকে সেই রাস্তা দেখিয়েছে যে কোন রাস্তায় হাঁটলে তুমি বডি বিল্ডিংটাকে স্মুথলি নিজের কেরিয়ার করতে পারবে। তো আমার কাছে আমি হ্যাপি, আমার কাছে এরকম অনেক কোচ আছে। তোমার কেরিয়ারের কথা যদি আমি বলি, এখন যে জিমটা আমরা বসে আছি, এই জিমটা তুমি ওনার। একটা সময় জিমে চাকরি করার জন্য তুমি চেষ্টা করতে যে আমি একটা জিমে গিয়ে ট্রেনিং করাবো, চাকরি করব। হ্যাঁ, এখন তুমি নিজে একটা জিম ওনার। হ্যাঁ, এই যেখানে বসেছি, তুমি এখানে 2 লাখ টাকা ভাড়া দাও এই জিমের, তার মানে তুমি সাকসেসফুল একজন বডি বিল্ডার। এরকম তুমি যদি আমাদের যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের যদি একটু সাজেশন দিতে যাও, তাহলে কি বলবো? হ্যাঁ, এই সাকসেসের পেছনে অনেক আমার দুজন প্রচণ্ডভাবে হেল্প করেছে। প্রথম হচ্ছে আমার মা, সেকেন্ড সে একটা মানুষ আমার সংলাপদা, ঠিক আছে। তো সে আমার পেছনেই বলতো যে বডি বিল্ডিং ব্যাপারটা খেলতে সে কীভাবে সেভিংস, ঠিক আছে। তো নিজে যেই ওনার আর বডি বিল্ডিং করছো, আমি আজকের দিনে যে ইউথরা আছে তারা দুদিনে কোনো বডি বিল্ডারকে দেখে না, তারা নিজে বডি বিল্ডিং করার জন্য খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো আমার কাছে কিছু স্টুডেন্ট আছে, তো আমি সবার আগে ওদের বলি আগে ট্রেনিং করো, তুমি যে লাইনে আছো ভালো করে ট্রেনিং করো, কিছু বছর ট্রেনিং করাও, মানে আমি যেইভাবে করে এসেছি, মানে আমি যেটা করি সেটাই শেখাবো তোমাকে। সো তুমি কিছু বছর ট্রেনিং করাও, তোমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্টেবল করো। যদি তোমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আমাদের মতো মিডিল ক্লাস হয়ে থাকি, তো মিডিল ক্লাস হওয়াটা পাপ না, তুমি ওটাকে এস্টাবলিশ করতে হবে তোমাকে। তুমি আমি ভাই মিডিল ক্লাস আমাদের হবে না, তো আমি এটা মানি না, আমি কোনো মতেই মানতে চাই না। হতে পারি আমি এরকম জায়গায় এসেছি, কিন্তু আমার হাত পা আছে, আমি এটাকে আমি নিজেকে এস্টাবলিশ করবোই। তো আমার লক্ষ্যটা ওটাই ছিল। ফার্স্ট লক্ষ্য ছিল কি আমি ট্রেনার হব, সেকেন্ড লক্ষ্য ছিল আমি বডি বিল্ডার হব, থার্ড লক্ষ্য ছিল আমি এই বছরই জিম খুলবো। আমি ডেডলাইন রেখে দিয়েছিলাম
আমি আমার যে আমি যার সাথে জিম খুলেছি, আমার যে পার্টনার আছে, আমি ডেডলাইন দিয়ে দিয়েছিলাম, আমার মাকেও বলেছিলাম এই বছর এনি হুক আমি জিম খুলবই। আমি করেছি, আমি টার্গেট নিয়েছি আমার গেম শেষ হবে অলিম্পিয়াতে, অলিম্পিয়ার পরেই আমি নয় এখানে নয় যেখানেও আমি জিম খুলবো, কারণ আমার আমার ট্রেনিং করানোর পার্টটা একটা টাইম মধ্যে শেষ আমি দেখে নিয়েছি। আমি এক জায়গায় কাজ করেছি অনেক বছর, নিজেকে ট্রেনিং করিয়েছি অনেক বছর, এবার আমাকে নিজের মন পছন্দ জিম খুলতে হবে, যেটা আমি এত স্বপ্ন দেখেছি। তো আজকের ডেটে আমি এটাই বলবো, যারা মানে ইউথ জেনারেশন উঠছে, যারা বডি বিল্ডিং করতে চায়, নিজের জিম করতে চায়, তো সবার আগে বডি বিল্ডিং করার আগে তাদের যে ব্যাক সাপোর্ট, ফ্যামিলি সাপোর্ট, ব্যাকগ্রাউন্ড সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট, কতটা তুমি স্ট্রং করবে। স্ট্রং করার ভালো থাকলে, স্ট্রং করতে পারলেই বডি বিল্ডিংটাকে কেরিয়ার করতে পারবে। না হলে মাঝপথে গিয়ে বডি বিল্ডিংয়ের যে খরচাটা অনেক বেশি এক্সপেন্সিভ, যারা গেম, তো সেই খরচাটা কোথাও তুমি ব্যয় করতে পারবে না। তো তোমার কেরিয়ারটা মাঝখানে গিয়ে স্টপ, জিম তো পরে আসে লাইফে, পুরো জিরো হয়ে যাবে, পুরো জিরো হয়ে যাবে। তুমি এই কারণে স্বপ্ন দেখতে পারো, তুমি বলে তখন তুমি এটাই বলবে যে বডি বিল্ডিং করে কোনো কিছু হবে না। তুমি নিজেকে দোষ দেবে না, তুমি দোষ দেবে বডি বিল্ডিং গেমটাকে দোষ দেবে যে এটা করে কিছু হবে না। এটা করে তো আমি আরো আমার টাকা পয়সা সব চলে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, আমার শেষ হয়ে গেল, আমি এই ইউজ করলাম, ডায়েট করলাম, প্রাইস পেলাম না। তুমি জাজমেন্টকে দোষ করবে, আমাকে ঠিক করে জাজ করবে, পেলাম না। আমি তো মনেই করি না, আমার জাজমেন্ট যদি বলে আমার এটা ভুল হয়েছে মানে ভুল, আমি আর কোনোদিন আমার ডিবেটই করবো না জাজের সঙ্গে যে আমার এটা ভুল হয়েছে। ভুল হয়েছে মানে কিছু দেখেছে মানে ভুল হয়েছে, আমি তাকে তুমি কোনো কিছু গন্ডগোল করেছো, হতেই পারে আমার কিছু বডিতে প্রবলেম এসেছে, তা আমার থেকে কেউ বিট করেছিস তাই কি সে প্রাইস পেয়েছে, তো সেটাকে তুমি রেসপেক্ট না ডিসরেসপেক্ট করছো, তুমি জাজকে ডিসরেসপেক্ট করছো, যেগুলো দেখি আমি সোশ্যাল মিডিয়াতে, আমি পুরোটাই অপছন্দ, আমি এগুলো করতেই চাই না, ইনফিউচার আমি কোনোদিন করবো না পড়াশোনা। কিন্তু যারা মনে করি যে আজকে দিনে তোমরা ভালো এস্টাবলিশ ট্রেনার হবে, এস্টাবলিশ ট্রেনার হলে তোমার প্রফেশনালটা আরও গ্রো করবে, প্রফেশনাল গ্রো করে তুমি ইনকাম বাড়াবে, আর ইনকাম বাড়ালে তুমি তোমার যে যদি স্বপ্ন থাকে আমার মতো যদি বডি বিল্ডিং করবো, তো বডি বিল্ডিংটা তুমি কন্টিনিউ করতে পারবে, ওই মাঝখানে স্টপ করা যাবে না, যার জন্য কেরিয়ারটাও স্টপ। আর ভালো করে প্রফেশনালি বডি বিল্ডিং করতে পারলে তোমার স্বপ্নটা পূরণ হবে। তোমাকে স্বপ্নটাকে স্থির রাখতে হবে যে মাঝখানে যাই আসুক না কেন আমি চলতে থাকবো। বাট আমি শিখেছি, আমাদের বেঙ্গলে কয়েকজন আছে যাদের দেখে আমি খুব ইন্সপায়ার হই, আমার থেকে বয়স ছোটো, আমাদের আইএবিবি প্রো অনিক ঘোষ, মানে আমার গায়ের লোম খারাপ হয়েছে বাস, সিরিয়াসলি আমি ও ব্যাকগ্রাউন্ড জানি, অনেক কোথা থেকে আজকে দাঁড়িয়েছে, শুধু অনেককে বেঙ্গল জানে না, অনেককে ওভারঅল ওয়ার্ল্ড জানে, মানে ম্যাসিভ গায়ে, হাম্বেল গায়ে করেছে। তো মানে ওর একটাই টার্গেট ছিল যে আমি ওখানে দৌড়াবো, আমি ওকে দেখে শিখি, আমি ওকে দেখেও শিখি, আমি ওর ভিডিও অনেকক্ষণ দেখি, আমি এরকম আমি আরও একসাথে ছিলাম, একসঙ্গে একই জায়গা দিয়ে উঠছিলাম, কিন্তু ওর হয়তো আমার থেকে আগে স্টেপ বডি বিল্ডিং খেলা শুরু করেছে, কিন্তু লক্ষ্যটা স্থির ছিল যে আমি আইবিবি প্রো হব, আমি বাইরে খেলতে যাব। ওর এক্সকিউজ দেয়নি, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খাওয়ার নেই, জিম তো করবই, যেটা ও করেছে তাই ও হয়েছে, তার মানে ওর ভাবনা চিন্তাটা কোথাও গিয়ে সঠিক ছিল যে আমি করবই। তো আজকের ইউথদের জন্য এটাই যে লক্ষ্যটাকে স্থির রেখো, মাঝখানে তুমি নড়ে যেও না, সবার আগে নিজেকে এস্টাবলিশ করতে হবে, তাহলেই নিজের সব স্বপ্ন পূরণ হবে। তো আমি আশা করি ভিডিওটা কিন্তু একদম খুব নলেজেবল হয়েছে, এবং তোমরা শেয়ার করো, তোমাদের যা বললো এগুলো লক্ষ্য করে এগিয়ে যাও, আশা করি আরও ভালো হবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর করে বুঝিয়ে দিলে আপনাদের দর্শকদের। হ্যাঁ, তোমার সাথে আবার আমরা আসবো ইন্টারভিউ সেশনে, যাও আরও ভালো জায়গায় খেলো, আর একটু কিছু নিয়ে আসো আমাদের দেশের জন্য, আমরা আবার আসবো তোমার জন্য। ঠিক আছে, চলো আবার দেখা হবে নতুন এপিসোডে, তো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থেকো।